আমাদের সাভার শেষ, স্মৃতিসৌধের সামনে ভিতরে ঢুকলাম না, দরকার নাই। এখন আমরা পাটুরিয়ার উদ্দেশ্যে যাচ্ছি, মানে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে মানিকগঞ্জ। ঠিক আছে, একদম সোজা, কোনো ঝামেলা হবে না। পাটুরিয়া 57 কিলোমিটার এখান থেকে দেখা যাচ্ছে, মানিকগঞ্জ 31 কিলোমিটার। যাই হোক, আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। এ যাবৎ পর্যন্ত সব ওকে আছে, কোনো সমস্যা নেই। হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, একটু পামের সমস্যা আছে গাড়িতে মনে হয়। রাস্তার সৌন্দর্য বর্ধনের কাজ হচ্ছে, মহান বিজয় দিবস 2024, এজন্যই ঢুকলাম না, যে কাজ হচ্ছে। আমরা মনে হয় আরিচা মহাসড়কে ঢুকে গিয়েছি। আমাদের পিলিয়নরা কোথায়, মানে পিলিয়ন সরি, আমার রাইডারটা কোথায়? স্মৃতিসৌধের সামনে ছবি তুললে ভালোই তো, বাট তুললাম না, ভিতরে গেলাম না। এখন সোজা চলে যাব পাটুরিয়াতে। এটার নাম কি, ডুলি ভিটা কালামপুর। ঠিক আছে, কালামপুর 10 কিলোমিটার, ডুলি ভিটা। আমরা হেলমেটটাও দারুণ সাপোর্ট দিছে, নতুন হেলমেট নিয়ে নিলাম SMK-র। এটা খুব ভালো সাপোর্ট দিচ্ছে, আগেরটা খুব চাপা চাপা থাকতো। জানি না ভয়েসটা কেমন আসছে, ভয়েস ভালো আসলেই হয়। বাতাসটা হালকা হালকা অনুভূত হচ্ছে। তো বন্ধুরা, চলুন এবার মানিকগঞ্জ জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। বাংলার মধ্যভাটি অঞ্চলগুলোর মধ্যে মানিকগঞ্জ জেলার ভূভাগ নদীবাহিত পলি দ্বারা গঠিত। বিশেষত পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি, করতোয়া, তিস্তা ও ব্রহ্মপুত্র প্রভৃতি নদ নদী যুগ যুগ ধরে এই অঞ্চলের ভূমি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছে। গাজীখালী, ধলেশ্বরী ও কালীগঙ্গার তীরে গড়ে উঠেছে বন্দর মানিকগঞ্জ। এ জেলার নৈসর্গিক দৃশ্যে মন হারিয়ে যায় প্রকৃতির সাথে। মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় 1845 সালের মে মাসে। মানিকগঞ্জ মহকুমা প্রথমে ফরিদপুর জেলার 1888 সালে সৃষ্ট হয়েছিল, যেটা তার অধীনে ছিল। প্রশাসনিক জটিলতা নিরসনকল্পে 1856 সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয়। মানিকগঞ্জ জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা অবস্থিত। পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে যমুনা ও পদ্মা নদী পাবনা ও ফরিদপুর জেলাকে বিচ্ছিন্ন করে রেখেছে। পূর্ব, উত্তর পূর্ব এবং দক্ষিণে রয়েছে ধামরাই, সাভার ও কেরানীগঞ্জ উপজেলা। মানিকগঞ্জ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। উত্তরে টাঙ্গাইল জেলা, দক্ষিণে ফরিদপুর জেলা এবং ঢাকা জেলা, পূর্বে ঢাকা জেলা, পশ্চিমে পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা ও রাজবাড়ী জেলা। মানিকগঞ্জ জেলার আয়তন 1378.99 বর্গ কিলোমিটার। চলুন এবার জেনে নেই মানিকগঞ্জ জেলার নামকরণ, মানে এই জেলার নাম কেন মানিকগঞ্জ হলো। মূলত সংস্কৃত মাণিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিক অর্থ হচ্ছে চুনি পদ্মরাগ। গঞ্জ শব্দটি ফার্সি। মানিকগঞ্জ নামে কোনো গ্রাম বা মৌজার অস্তিত্ব নেই। 1845 সালে মহকুমা সৃষ্টির আগে কোনো ঐতিহাসিক বিবরণে বা সরকারি নথিপত্রে মানিকগঞ্জের নাম পাওয়া যায়নি। অনেকের মতে অষ্টাদশ শতকে প্রথমার্ধে মানিক শাহ নামে এক সুফি দরবেশ সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন এবং খানকা প্রতিষ্ঠান করে ইসলাম ধর্ম প্রচার করেন। পরবর্তীকালে তিনি এই খানকা ছেড়ে হরিরামপুর উপজেলায় দরবেশ হায়দার শেখের মাজারে গমন করেন এবং ইছামতি নদীর তীরবর্তী জনশূন্য চড়াভূমি বর্তমান মানিকনগরে এসে খানকা প্রতিষ্ঠা করেন। এই খানকাকে কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে ওঠে। আবার কেউ কেউ বলেন দুর্দর্শ পাঠান সর্দার মানিক ডালির নামানুসারে মানিকগঞ্জ জেলার নামের উৎপত্তি হয়েছে। উক্ত জনবসতি মানিক শাহর পূর্ণ স্মৃতি ধারণ করে রয়েছে মানিকনগর। মানিক শাহ শেষ জীবনে ধামরাইতে অবস্থিত আধ্যাত্মিক গুরু দরবার শরীফে ফিরে যাবার মানসে পুনরায় দ্বিতীয় খানকা ছেড়ে ধলেশ্বরীর তীরে পৌঁছেন। জায়গাটির নৈসর্গিক দৃশ্য তার পছন্দ হয়। তিনি এখানে খানকা স্থাপন করেন। প্রথম ও দ্বিতীয় খানকার ভক্তবৃন্দও এখানে এসে দীক্ষা নিত। মানিক শাহর অলৌকিক গুণাবলীর জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করত। এমনকি দস্যু তস্করগণও কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে খানকার দ্বারে কাছে আসতো না। তাই ভক্তবৃন্দ ছাড়া বণিকগণও এখানে বিশ্রাম নিত এবং রাত্রি যাপন করত। এভাবেই ধলেশ্বরীর তীরে মানিক শাহর খানকাকে কেন্দ্র করে জনবসতি ও মোকাম প্রতিষ্ঠিত হয় এবং মানিকগঞ্জ জেলার নামের উৎপত্তি হয়। চলুন এবার মানিকগঞ্জের ইতিহাস জেনে নেই মুক্তিযুদ্ধের সময়কালে, মানে মুক্তিযুদ্ধে মানিকগঞ্জের অবস্থান কী ছিল। 1971 সালে মানিকগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আব্দুল হামিদ চৌধুরী এবং আব্দুল মতিন চৌধুরী। মানিকগঞ্জ জেলার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 4 জন। 1 বদরুল আলম বীর উত্তম, 2 শহীদ মাহফুজুর রহমান বীর প্রতীক, 3 ইব্রাহিম খান বীর প্রতীক, 4 আতাহার আলী খান বীর প্রতীক। 25শে মার্চ ঢাকায় পাক বাহিনীর বর্বরতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীর রাতে স্বাধীনতার ঘোষণা করলে সে বার্তা দ্রুত মানিকগঞ্জেও পৌঁছে।
এরপর মানিকগঞ্জের প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতির কাজ শুরু হয়। অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক ছাত্র জনতা প্রশিক্ষণ গ্রহণ করতে আরম্ভ করেন। প্রশিক্ষণ গ্রহণ এবং শস্ত্র সংগ্রহের পর জুলাই মাসের প্রথম সপ্তাহের পর থেকে তারা পাক বাহিনীকে প্রতিরোধ করতে শুরু করে। 2 নং সেক্টরের অধীনে মানিকগঞ্জ জেলা ধামরাই, নবাবগঞ্জ, সাভার সহ 22টি থানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী। 1971 সালের অক্টোবর মাসটি মানিকগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিহাসে পাক বাহিনীর সাথে সংঘর্ষের জন্য উল্লেখযোগ্য হয়ে রয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে সিংগাইরে পাক বাহিনীর ক্যাম্প থেকে একটি সেনাদল নৌকাযোগে খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য মানিকগঞ্জ সদরে আসে। সংবাদ পেয়ে মুক্তিযোদ্ধারা বাইরা গ্রামের কাছে উৎপেতে থাকে এবং বিকালের দিকে খাদ্য সামগ্রী নিয়ে পাক সেনারা ফিরে আসার সময় ধলেশ্বর নদীর উভয় তীর থেকে একযোগে আক্রমণ করে। পাক বাহিনীর নৌকাগুলো ধ্বংস হয়ে যায়। সেখান থেকে বেশ কিছু পাক সেনা হতাহত হয়। 13 অক্টোবর পাক বাহিনীর প্রবল বাধার মুখে মুক্তিযোদ্ধারা হরিরামপুর সিইও অফিস অবস্থিত পাক বাহিনীর ক্যাম্প দখল করে নেয়। 15 অক্টোবর রাতে পাক বাহিনীর সুতালরি গ্রাম আক্রমণ করে। সারা রাত এবং পরদিন সকাল 10টা পর্যন্ত মুক্তিবাহিনীর সাথে তাদের তুমুল যুদ্ধ হয় এবং পাক সেনারা ফিরে যেতে বাধ্য হয়। অক্টোবর মাস 1971 29 তারিখে সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের গোলাইডাঙ্গা গ্রামে উত্তর পশ্চিম কোণে মুক্তিযোদ্ধাদের একটি দল পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সৈন্যদের বহনকারী বেশ কয়েকটি নৌকা আক্রমণ করে এবং নুরানীগঙ্গা বর্তমানে কালীগঙ্গা নদীর খালে একটি ভয়াবহ যুদ্ধ হয়। ওই যুদ্ধে 25 জন পাক সেনা নিহত হয় এবং অনেক হতাহত হয়। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তবারক হোসেন লুডু এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি মুক্তিবাহিনীর লুডু গ্রুপের কমান্ডার ছিলেন। গোলাইডাঙ্গার যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মধ্যে কেউই নিহত হয়নি, যা মানিকগঞ্জের পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ। এই যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা যখন অন্যত্র চলে যায় তখন পাক সৈন্যরা আরও সৈন্য নিয়ে এসে গ্রামের আশেপাশে প্রায় 1600 বাড়ি পুড়িয়ে দেয় এবং স্থানীয় 99 জন, আমি আবারও বলতেছি 99 জন নিরীহ লোককে হত্যা করে, যাদের বেশিরভাগ ছিল বয়স্ক পুরুষ, নারী এবং শিশু। লড়াইয়ের পরে 13 নভেম্বর সিংগাইর উপজেলা পাক অধিকৃত সেনাবাহিনী থেকে মুক্ত হয়। নভেম্বর মাসের শেষ সপ্তাহে মুক্তিযোদ্ধাদের নতুন দলগুলি মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করে এবং কয়েকটি যুদ্ধে পাকিস্তানি সেনাদের পরাজিত করে। 1971 সালের 14 ডিসেম্বর ঢাকার দিকে অগ্রসর হওয়া পাক বাহিনীর একটি দল মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে প্রবেশ করে। সাদাত হোসেন বিশ্বাস বাদলের নেতৃত্বে একটি মুক্তিবাহিনী বা মুজিব বাহিনীর একটি উপযুক্ত জায়গায় তাদের আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। এটি বুঝতে পেরে পাক সৈন্যদের দল গ্রাম ছেড়ে পালিয়ে যায়। 14 ডিসেম্বর তৎকালীন মানিকগঞ্জ মহকুমা বর্তমানে মানিকগঞ্জ জেলা হানাদার মুক্ত হয়, মানে স্বাধীন হয়, এবং তারপর 16 ডিসেম্বর সারা বাংলাদেশ স্বাধীন হয়। এটা ছিল মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত এবং শর্টকাট ইতিহাস। তো চলুন এবার জেনে নেই মানিকগঞ্জ জেলার কিছু দর্শনীয় স্থান যেখানে আপনারা চাইলে অবসর সময় কাটাতে পারেন বা ঘুরে আসতে পারেন। প্রথমে আসবে বালিয়াটি প্রসাদ, তেওতা জমিদার বাড়ি, তেওতা নবরত্ন মাঠ, মানিকগঞ্জের মত্তের মাঠ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, শিবসিদ্ধেশ্বরী মন্দির, শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি, গৌরাঙ্গ মঠ, নারায়ণ সাধুর আশ্রম, মাচাইন গ্রামের ঐতিহাসিক মাজার ও পুরনো মসজিদ, বাঠৈমুনি মাজার এবং আরও অসংখ্য দর্শনীয় স্থান। এবার চলুন জেনে নেই মানিকগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যাদের স্মরণ না করলেই নয়। রফিকুদ্দিন আহমদ ভাষা শহীদ, হারুনুর রশিদ খান মুন্নু সাবেক সংসদ সদস্য, খন্দকার দেলোয়ার হোসেন ভাষা সৈনিক, মীর কাসেম আলী শিল্পপতি এবং রাজনীতিবিদ, জাহিদ মালেক স্বপন সংসদ সদস্য বা সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আনন্দ জামান নাট্যকার, অমৃত সেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ, এ.কে.এম. নুরুল ইসলাম বিচারপতি, হিরালাল সেন উপমহাদেশের চলচ্চিত্রের জনক চিত্রগ্রাহক, খান আতাউর রহমান সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, মাসুদ আলী খান অভিনেতা, মমতাজ বেগম সঙ্গীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য, দীনেশচন্দ্র সেন প্রাচীন পুঁথি সংগ্রাহক ও সাহিত্যিক গবেষক। এছাড়া আরও অনেক গুণী ব্যক্তির জন্ম এই মানিকগঞ্জের মাটিতে হয়েছে, যা বলার অপেক্ষা রাখে না এবং বলে শেষ করা যাবে না। তো এই ছিল মানিকগঞ্জ জেলা সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস এবং জেলার নামকরণ এবং দর্শনীয় স্থান এবং মুক্তিযুদ্ধের হালকা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জন্য। চলুন মেন ব্লগে ফিরে যাই। আশা করি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন যদি ভালো লেগে থাকে। টোটাল বাংলাদেশের রাস্তাঘাটটাই দেখানো মেন উদ্দেশ্য, আর কি মানে বাংলাদেশটা ঘোরা উদ্দেশ্য। তো জানি না কত মাইলেজ পাবো, টানতেছি তো প্রায় 60 মানে 50 থেকে 65 মেনটেন করে টানতেছি, মানে এর বেশি যাচ্ছি না, কোথাও 70 চলে যাচ্ছে। কিন্তু এতটুকু শিওর, ফেরিটা পার হওয়ার পর রাজবাড়ির রাস্তাটা আমাকে টানবেই, মানে রাজবাড়ির রাস্তাটা খুব জোস, সেটা দিয়ে আমার বাইক চালিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, আজকে সেটা পূরণ হবে।
তো এখানে মোটামুটি গাড়ির চাপ খুব কম পাচ্ছি। সাটুরিয়া পার হয়ে গেছি, আমরা প্রায় আরিচার কাছাকাছি চলে আসছি মনে হয়। আর 20-25 কম আছে, ঠিক আছে। রাস্তা একটু সরু হয়ে আসছে, কোথাও 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 একটু বড়, বাট রাস্তা যে ভবিষ্যতে বড় হবে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ রাস্তার আশেপাশের দোকানপাট বলে দেয় যে মোটামুটি বড় হবে। পাটুরিয়া আর 27 কিলোর মতন আছে। ভুল রাস্তায় চলে আসলাম নাকি? মনে হয় ভুল রাস্তায় চলে আসছি। না না না, ভুল না, ঠিকই আছে। এটা সার্ভিস লাইনে দিয়ে চলে আসছি, ঠিক আছে। ওই পাশ দিয়ে যাওয়াটা দরকার ছিল। এখানে লোকাল গাড়িগুলো যায়, পিছনে গাড়ি আছে দেখা যাচ্ছে, সমস্যা নেই। এখন আছে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের কাছাকাছি। এই আইল্যান্ডগুলো খুবই প্যারা দেয়, খুবই হঠাৎ করে রাত্রেবেলা ড্রাইভ করলে খুবই প্যারা দেয়, ঠিক আছে। বাট রাস্তাঘাটগুলো ভালো লাগছে। বাট মোটামুটি সেফটি ড্রাইভ করার চেষ্টা করি, আপনারাও সেফটি ড্রাইভ করার চেষ্টা করবেন। অবশ্যই সেফটি গার্ড ইউজ করবেন, আর রাইডিং জ্যাকেট, লং ট্যুরে গেলে রাইডিং জ্যাকেট চেষ্টা করবেন নিয়ে নেওয়ার জন্য। আর এই শীতের এই সময়টা অনেকে বলছে যে এই সময়টা বাছাই না করা বেটার। আসলে বাচ্চা আছে তো, তার স্কুলের পরীক্ষা শেষ, এজন্য এই সময়টা বাছাই করা। তাছাড়া আর সময় পেতাম না। ড্রাইভটা এনজয় করতেছি। আমার কথা হলো ড্রাইভ এনজয় করব, এটাই আমার মেন ফ্যাক্ট। আমার ওই টানাটানির ভিতরে ভাই দরকার নাই, জাস্ট ড্রাইভটা এনজয় করবো। পাটুরিয়া আর 25 কিলোমিটার আছে। সো এদিকে একটা জিনিস যা খেয়াল করলাম, প্রচুর পরিমাণ ইট খোলার, প্রচুর পরিমাণ খোলা জায়গা, শাক সবজি প্রচুর হয়, আর নিচু জমি একটু, ঠিক আছে। সো এদিকে অনেক, বাংলাদেশ নাকি ছোট্ট দেশ, কত বড় জায়গা রে ভাই। আমরা প্রায় আরিচার কাছাকাছি, আর 13 কিলোমিটারের মতন আছে আরিচা। ও ভাইসটা কি জোরে টান দে রে বাবা। এই রাস্তাটা খুব ভালো লাগতেছে। একটু আগে এক ভাইয়া বললো, মানে সিনিয়র ভাই বললো, ভাইয়া হ্যালো ব্লগ কি করেন নাকি? আমি বললাম ভাই শখে, নট প্রফেশনাল, জাস্ট শখে, বুড়ো হয়ে গেলে দেখবো আর কি। এরকম কোনো আশা টাশা নাই, মাত্র শুরু করছে। এখন যদি বলি যে ব্লগার, বাবা রে বাবা, ব্লগার পরিচয় দিতে অনেক দেরি আছে, অনেক কাঠ খরা পোড়াইতে হবে। মাত্র তো শুরু। চাকরি করে সময় বের করা, জব করে ফ্যামিলি মেনটেন করে সময় বের করা খুব টাফ। বাট আশা করি আপনারা সাপোর্ট দিলে, আপনারা সাথে থাকলে একদিন হয়ে যাব। কেউ একদিন দাঁড় করিয়ে বলবে, আরে ভাই আপনি এই না, তরু ভাইকে যেমন বলে, আরে ভাই চকলেট ভাই কেন না, ঠিক আছে। আমি যেহেতু তরু ভাইকে ফলো করি, MSI ব্লগকে ফলো করি, তাদের বলে ও ভালোই লাগে, ঠিক আছে। চেষ্টা করবো একদম সাদা সিধে সব কিছু থাকার জন্য, কথাবার্তা বলার জন্য, আর কিছুই না। ওই রিভিউ আমার দ্বারা সম্ভব না। যেমন আমি যেহেতু কম্পিউটার নিয়ে কাজ করি, দেখা গেছে আমার কম্পিউটারের ইন্টারনাল ব্যাপার, সফটওয়্যার জনিত ব্যাপারগুলো খুব ভালো মনে থাকে, বাট হার্ডওয়্যার জনিত ব্যাপারগুলো আমার খুব প্যারা লাগে। ওই রকম আমি শুধু বাইক চালাইতেই পারি, বাট বেসিক নলেজটা আমার খুব কম। হ্যাঁ, কম্পারিজম করতে পারি, যতটুকু বেসিক আছে অতটুকু তো জানি। আমি ওই সব জানতা হতে চাই না ভাই, আমি সিম্পল থাকতে চাই, জাস্ট রাইডটাকে এনজয় করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটা অলতো করে চেপে দিবেন যদি আপনাদের মনে চায়, যদি মনে হয় যে না একটু শেয়ার করি। আর আমার ভিডিওতে সাওয়ারির লোগো দেখে আপনারা মনে করেন না যে সবগুলো পেইড প্রমোশন। সাওয়ারি কিন্তু আমাকে কোনো টাকা পয়সা প্রদান করে নাই, বাট সব থেকে টাকা পয়সা থেকে বেশি যে জিনিসটা প্রদান করছে সেটা হচ্ছে তথ্য। প্রচুর ইনফরমেশন দিচ্ছে, প্রচুর সহযোগিতা করছে। সহযোগিতা যে শুধু টাকা পয়সার ক্ষেত্রে হয় তা না। সো পেইড প্রমোশন বললে ভাবলে আপনারা ভুল করবেন। যদিও অনেকেই মনে করেন পেইড করেও তারা মিথ্যা কথা বলে, বাট আমি চেষ্টা করি মিথ্যা কথা কম বলার, বাট মাঝে মধ্যে বলা হয়ে যায়। সেটা বেশিরভাগ ক্ষেত্রে বউয়ের সাথে। মনে করেন বাসার পাশে আছি, ফোন দিলেও বললাম একটু দূরে আছি, এইরকম আর কি। এই রোডটা যদি ভিডিও না করতাম একটু অসম্পূর্ণ থেকে যেত। মানে আরিচা থেকে পাটুরিয়া পর্যন্ত রাস্তাটা অস্থির, অসাম। চাইছিলাম ভিডিও করব না, তারপর আর মনটাই সইল না। আশেপাশের সৌন্দর্য আর রাস্তা, ও মাই গড, পুরো মাখন, টানতেই মজা লাগে। তার উপরে খালি, পুরা খালি, আগে পিছে কেউ নাই, আমি রাজা। সেলফি আছে মাঝে মধ্যে দু একটা। সো আসলেই সুন্দর। এইরকম রাস্তা হইলে তো গাড়ি চালায় মজা। যদি আমি খুব টানাটানি পছন্দ করি না, তারপরও মাঝে মধ্যে তো একটু মনে চাই, স্বাভাবিক।
তো আমরা পাটুরিয়া পৌঁছে গেছি একদম কাছাকাছি। এবার সত্যি বিদায় বলে দেব, ঠিক আছে? আগের বার বিদায় বলিনি, মানে বলেছি, বাট তারপরও একটু, কিন্তু দেখেন আপনার রাস্তাটা একদম সোজা। ও, এরকম রাস্তা হইলে টানারও গাড়ি চালাইতে মন চাইবে। আবারও ফুটপাথটাও আছে সুন্দর। একটা সময় এই রাস্তাটা কত না ব্যস্ত ছিল, এখন পদ্মা সেতুর কল্যাণে কি হইল না। তারপরও কিছু কিছু মানুষের মায়া মহাব্বত রাস্তার প্রতি থেকেই যায়। এই রাস্তায় যদি 100 না উঠাই তাহলে কিরকম লাগে। ও মাই গড, আমি খুব কম, এটা আমার 3rd বার 100 উঠানো। 110, 112 মনে হচ্ছে উঠতেছি। থাক বাবা, আর দরকার নেই। যদি আমার স্পিড বেশি উঠলে ভয় লাগে, তারপর একটু ট্রাই করলাম আর কি। এই তো আমরা ফেরিঘাটে চলে আসছি, আমাদের দ্বিতীয় জেলা শেষ। সো এই ছিল আমাদের মানিকগঞ্জের রোড ট্যুর। কেমন লাগলো একটু জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের গতানুগতিক সমালোচনার জন্য অধীর আগ্রহে বসে থাকবো। ফেরি থেকে নামতেছি, একটু ব্রেক নিয়ে আমাদের পরবর্তী যে জেলাটা আছে সেই জেলার রোড ট্যুর দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ। আশা করি আপনাদের ভালো লাগছে, যদিও পেঁচাল বা বগর বগর একটু বেশি পারি। আর ভিডিওগুলো কি বড় হয়ে গেছে বা বড় হয়ে যাচ্ছে কিনা সেগুলো একটু বলবেন। যদি বেশি বোরিং লাগে তাও বলবেন। সমালোচনা গঠনমূলক হলে স্বাগতম, বাট ঝগড়াঝাটি হবে না।